দ্রুত বদলে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। একদিকে হিন্দুদের উপর অত্যাচার, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, দীপু দাস, অমৃতের মতন লোকেদের পরপর মৃত্যুর খবর, আর অপরদিকে আইন শৃঙ্খলা ক্রমশ ভেঙে পড়ছে। এরকম একটা পরিস্থিতিতে 17 বছর পর বাংলাদেশে পা রাখলেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তার আশায় কতটা বদলানোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের? ঠিক কি হতে পারে, বা তার এই সময় বাংলাদেশে প্রবেশ করা কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে, আজকে সেটাই আমরা আলোচনা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। 17 বছর পর নির্বাচন কাটিয়ে বাংলাদেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি খালেদা জিয়ার সন্তানও বটে। তাকে ঘিরে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। হিন্দু মুসলিম সকলের নির্বিশেষে মানুষের মুখে একটাই কথা এখন শোনা যাচ্ছে, আমরা আবার বিএনপিকে চাই। কিন্তু কেন? এই কেনর প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে বিগত 1.5 বছরের অরাজকতার মধ্যে। দেখুন, 2024 সালের জুলাই মাসে শেখ হাসিনার পতনের মাধ্যমে জামাত বাহিনী পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশের। কাঠপুতুলের মতো সামনে মুখ করে বসিয়ে দেওয়া হয়েছিল নোবেল জয়ী ইউনূসকে। আর দেখতে দেখতে বাংলাদেশ পরিণত হয়েছিল আফগানিস্তানে। কোনো আইনের শাসন ছিল না। খুন, ধর্ষণ, রাহাজানি, ডাকাতি, বাটপারি এগুলো ছিলই, পাশাপাশি বাড়ছিল হিন্দুদের উপর অত্যাচারও। অপরাধ আছে, আইন আছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার কেউ নেই। একেবারে পুরো বাংলাদেশটাই হয়ে গিয়েছিল অপরাধীদের মুক্তাঞ্চল। সেখানকার অন্যতম শিল্প, যেখান থেকে টাকা আসে, বিদেশি বিনিয়োগ আসে, সেই গার্মেন্ট শিল্প বা আধুনিক যে হুঁশিয়ারের পোশাক রয়েছে, সেই শিল্পে বিপুল মন্দা দেখা যাচ্ছিল। পাত্তারি গুটিয়ে পালিয়ে যাচ্ছিল বিদেশি সংস্থারা। কাজ হারাচ্ছিলেন হাজার হাজার নরনারী। বিদেশি বিনিয়োগ তলানিতে এসে ঠেকেছিল। আর অপরদিকে মুক্তমনা, স্বাধীন চেতা শিল্পী, গায়ক গায়িকা এদের উপর নেমে আসছিল ফতোয়া। মহিলাদের উপরেও চাপিয়ে দেওয়া হচ্ছিল একের পর এক ইসলামী ফতোয়া। প্রাণ সংশয় হচ্ছিল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের। এক কথায় পুরো বাংলাদেশটাই চলে গিয়েছিল জম্বিদের হাতে। অনেক আশা নিয়ে শান্তিতে নোবেল জয়ী ইউনূসকে বাংলাদেশের তাখাতে বসালেও শান্তি ছিল না বাংলাদেশে, শান্তিতে ছিলেন না বাংলাদেশের মানুষজন। উপরন্তু এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টার দুর্নীতির কথা প্রায়শই সামনে আসছিল। সব মিলিয়ে 1.5 বছরেই তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন বাংলাদেশের সাধারণ মানুষজন। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো কোনো একটা দেশে যখন অচলাবস্থা সৃষ্টি হয় বা সরকার যখন থাকে না, এরকম পরিস্থিতিতে স্বাভাবিক কাজকর্ম বজায় রাখা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করে একটা বৈধ সরকারের হাতে দেশকে তুলে দেওয়া। কিন্তু ইউনূস বা তার টিমের লোকজনদের হাবভাব দেখে একবারের জন্য মনে হয়নি ওরা বাংলাদেশে নির্বাচন করাতে চায় বা বাংলাদেশে স্থিতিশীল গণতন্ত্র চায় বলে। বরং তাদের দেখে মনে হচ্ছিল যে আজীবন ক্ষমতা ভোগ করাই এদের লক্ষ্য। তবু আন্তর্জাতিক মহলের চাপে পড়ে নির্বাচন ঘোষণা করে ইউনূস সরকার। 2026 সালের ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচন হওয়ার কথাও রয়েছে। আর নির্বাচন ঘোষণা হতেই সেখানে শুরু হয়ে যায় জামাতি শিবিরের তাণ্ডব। প্রথমে খুন করা হয় সেখানকার জনপ্রিয় ছাত্রনেতা ওসমান হাদিকে, তারপর হিন্দু দীপু দাসকে। এরপর একে একে বিভিন্ন জায়গায় খুন, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ করে দেওয়া এগুলোর খবর সামনে আসতে থাকে। বাদ যায়নি বিএনপি পরিবারের ছোট্ট সদস্য আয়েশাও। জামাতিদের মূল লক্ষ্য ছিল এইভাবে
গন্ডগোল লাগিয়ে দিয়ে হিংসা করে নির্বাচন যাতে বন্ধ করে দেওয়া যায়। যখন সাধারণ মানুষও হাল ছেড়ে দিয়েছিলেন, ভাবতে শুরু করেছিলেন নির্বাচন বোধহয় হবে না, কিংবা জামাতেরা যখন ভাবতে লেগেই গিয়েছিল যে এবার পুরোপুরি নিয়ন্ত্রণ পাবো, নির্বাচন হবে না, ঠিক সেরকম একটা সময়ে এন্ট্রি নিলেন তারেক রহমান। আর তাই তার এই প্রত্যাবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমানের ফিরে আসার পর যে উচ্ছ্বাস বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে দেখা গিয়েছে, যে বিপুল জনসমাগম হয়েছিল, তাতে করে একটা বিষয় খুব পরিষ্কার, বাংলাদেশের কিছুটা অংশের মানুষ জামাতপন্থী হলেও সেখানকার সিংহভাগ মানুষ এখনো স্থিতিশীলতা চায়, এখনো তারা গণতন্ত্রে বিশ্বাস করে। সেখানেও রয়েছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন। যখন ছায়ানটের উপর আক্রমণ হয়, তখন তার সামনে দাঁড়িয়েই শাড়ি পরে, টিপ পরে, তবলা হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে দেখা যায় প্রতিবাদী শিল্পীদের। তাই সেই সমস্ত সুস্থ বুদ্ধিজীবী, স্বাধীনতাকামী বা স্থিতিশীল চাইছেন যে সমস্ত মানুষজন, তাদের সবার জন্য তারেক রহমানের ফিরে আসাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে তারেক রহমানের ফেরা এবং তারপর তার যে বক্তব্য তিনি রেখেছেন জাতির উদ্দেশ্যে, তাতে করে বেশ কিছু বিষয় উঠে আসছে এবং যেগুলো নেগেটিভ তথাকথিত দিক থেকে দেখতে গেলে। অনেকেই বলছেন তিনি ঘোষণা করেছেন আই হ্যাভ আ প্ল্যান, আমার একটা প্ল্যান রয়েছে, কিন্তু বাংলাদেশে সুস্থ গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির কি ভূমিকা থাকবে বা কিভাবে তারা কাজ করবে সেই সম্পর্কে কোনো রূপরেখা দিতে পারেননি তারেক রহমান। তারেক রহমান ৭১-এর শহীদ আর ওসমান হাদিকে এক করে দিয়েছেন। সেখানকার মানুষজন বলছেন ওসমান হাদি আর ৭১-এ যারা প্রাণ দিয়েছিলেন দুজনেই কি এক? মুড়ি আর মুরকির কি এক দর? তিনি ওসমান হাদির নাম নিলেও তার দলের সদস্য ছোট্ট বাড়ির কন্যা আয়েশার নাম তিনি নেননি, যাকে পুড়িয়ে মারা হয়েছিল, কিংবা দীপু দাসের কথাও তিনি বলেননি। মানুষজন প্রশ্ন তুলছে, যিনি লিডার হবেন তিনি তো সবার লিডার হবেন, কেবলমাত্র মানুষ কি পছন্দ করছে, জনমত কি, সেটা বুঝে কথা তিনি বলবেন না। তিনি একটা দেশের সমস্ত শ্রেণীর মানুষের কথা ভাববেন, সমস্ত শ্রেণীর মানুষের জন্য চিন্তা করবেন, তাদের দুঃখে দরদি হবেন, তাদের সুখে আনন্দিত হবেন। তাই অনেকে আশঙ্কা প্রকাশ করছেন তারেক রহমান কি লিডার হয়ে উঠতে পারবেন। অনেকেই বলছেন তারেক রহমান নাকি জল মাপতে এসেছে, দেখতে এসেছেন যে বিএনপির আসার সম্ভাবনা কতটা। দেখুন, তারেক রহমান লিডার হয়ে উঠতে পারবেন কি পারবেন না সেটা সময় বলবে। তবে একটা কথা খুব স্পষ্ট, বাংলাদেশের এখন এমন অবস্থা যে তাদের কাছে খুব বেশি অপশন নেই, তাদেরকে মন্দের ভালোটাকে বেছে নিতে হবে। মানে জামাতে শিবিরকে ঠেকানোর জন্য যে কোনো একটা দলের হাত তাদের ধরতেই হবে। কোন দল বেশি খারাপ, কোন দল বেশি ভালো, এটা এখন তাদের আর বিবেচ্য বিষয় নয়। ক্ষমতায় জামাতিরা বসলে কি করতে পারে তা গত ১.৫ বছরে অভিজ্ঞতা লাভ করে নিয়েছেন বাংলাদেশের মানুষজন। তাই তারা এখন এই জামাত শিবিরের হাত থেকে যেন তেন প্রকারে মুক্তি চাইছেন। এই জামাত শিবির ১৯৭১-এর স্বাধীনতা বিরোধী ছিল, এরাই ছিল রাজাকার। আর আজকে এই রাজাকার সন্তান এই জামাত সমর্থকরাই দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে। অন্তত বিএনপি ১৯৭১-এর স্বাধীনতা বিরোধী কোনোদিনই ছিল না। এই জামাতরাই খুন করেছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং তার পরিবারকে। কাজেই জামাতেদের সরাতে বাংলাদেশের মানুষজন এখন বিএনপির হাত ধরতে চাইছে। আশায় বুক বাঁধছেন বাংলাদেশের মানুষজন। তবে সেখানে কি হবে, ফেব্রুয়ারি মাসে আদৌ নির্বাচন হবে কিনা সেটা তো সময়ই বলবে। আপাতত তাদের পড়শি দেশ হিসেবে আমরাও চাই সেখানে স্থিতিশীলতা ফিরে আসুক, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। আপনাদের কি মনে হয়, যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয় তাহলে কি বিএনপি ক্ষমতায় আসবে? বিএনপি ক্ষমতায় এলে কি বাংলাদেশে শান্তি ফিরবে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.